প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো সরকারি টেলিকম কোম্পানি টেলিটকের প্রবৃদ্ধি এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে। আপনাদের সাথে আছি আমি ফারুক মেহেদি। আর আজকে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক ও টেলিকম বিশেষজ্ঞ মোহাম্মদ মুজিবুর রহমান। জনাব মুজিবুর রহমান, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, টেলিকমের নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। 2004 সালের 29 ডিসেম্বর যাত্রা শুরু করে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ। ছোট একটি প্রকল্প হিসেবে বিটিসিএল থেকে আলাদা হয়ে আত্মপ্রকাশ করলেও শুরুতেই ব্যাপক সাড়া পায় মানুষের। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে কখনো হোঁচট খেলেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, সুন্দরবনের মতো গহীন এলাকা ও পার্বত্য অঞ্চলে নেটওয়ার্ক বিস্তার, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এমনকি এসএমএস এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ সহ এমন নানা জনমুখী সেবায় আবারও ঘুরে দাঁড়ায় টেলিটক। সেই সাথে নতুন মাত্রা যোগ করে তৃতীয় প্রজন্মের 3G সেবা চালু করে টেলিটক 3G। যদিও বেসরকারি অপারেটরদের তুলনায় গ্রাহক সংখ্যা কিংবা সেবার মানের প্রতিযোগিতায় এখনও বেশ কিছুটা দূরে আছে প্রতিষ্ঠানটি, তারপরও প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রয়েছে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে আছে নানা সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জও। এসব মোকাবেলা করেই সরকারি এই টেলি প্রতিষ্ঠানটিকে যিনি পেছন থেকে নিয়মিত পরিচর্যা করে চলেছেন এবং পৌঁছে দিচ্ছেন সারা দেশের মানুষের কাছে, তিনি টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান। 2008 সাল থেকে এখনও এই প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করে চলছেন তিনি। মোহাম্মদ মুজিবুর রহমান জন্ম 1952 সালের 1 জানুয়ারি। বেড়ে উঠেছেন ফরিদপুর জেলা সদরে। ফরিদপুর জেলা স্কুল থেকে 1968 সালে মেট্রিকুলেশন আর 1970 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ভর্তি হন দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। মেধাবী এই শিক্ষার্থী কৃতিত্বের সাথে ইঞ্জিনিয়ারিং শেষ করে আবার MBA করেন বিপণন ব্যবস্থাপনা বিষয়ে। শিক্ষকতা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডুয়েট ও চুয়েট সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। তথ্য প্রযুক্তির সাথে নিবিড় সখ্যতা গড়ে ওঠায় টেলিকমিউনিকেশনের উপর উচ্চতর কর্মশালা করেন জার্মান, থাইল্যান্ড, ইন্ডিয়া ও যুক্তরাজ্য সহ এমন নানা দেশে। আইসিটি খাতের সাথে নিজেকে নিবিড়ভাবে জড়িয়ে নেয় জাতীয় আন্তর্জাতিক নানা কর্মশালা ও সেমিনারে তুলে ধরেন তার নিজস্ব টেকনিক্যাল জার্নাল। এছাড়াও 30 বছরের সুদীর্ঘ অভিজ্ঞতা নিয়ে টেকনিক্যাল এসব নিবন্ধ উপস্থাপন করেছেন বিভিন্ন জার্নাল ও পত্রপত্রিকায়। দেশে এখন বেশ কয়েকটি বেসরকারি মোবাইল অপারেটর কাজ করছে। সবাই শুরু করেছে 3Gর প্রযুক্তি সেবা। এই কঠিন প্রতিযোগিতায় টেলিটকের অবস্থান পাকাপোক্ত করতে নিরলস কাজ করছেন জনাব মুজিবুর রহমান। বিশ্বাস করেন, সেবার মান বাড়িয়ে ও সময়োপযোগী প্রযুক্তি সংযোজন করে তিনি টেলিটককে দক্ষ একটি অপারেটর হিসেবে দাঁড় করাতে সক্ষম হবেন। গ্রাহকদের আস্থায় ভর করে এই টেলিটক ঠিকই একদিন হয়ে উঠবে শতভাগ পেশাদার একটি জাতীয় ব্র্যান্ড। চমৎকার জনাব মুজিবুর রহমান। আমরা দেখলাম যে আপনি টেলিকম খাতে আপনার যে দীর্ঘ 30 বছরেও বেশি অভিজ্ঞতা, আপনি একজন প্রকৌশলী। আপনি টেলিকম খাতে যে আপনার দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন এবং দিয়েছেন, তার আগে কিন্তু আপনি শিক্ষকতায়ও ছিলেন। তো আমরা যদি আপনার এই টেলিকম খাতের যে বর্ণাঢ্য কেরিয়ার, পাশাপাশি যদি আপনার কেরিয়ারটা যেভাবে শুরু করেছিলেন যে শিক্ষকতায়, এই গল্পটা যদি শুনতে চাই একটু, কিভাবে শুরু করলেন? ধন্যবাদ আপনাকে। আসলে 1976 সালে যখন আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আমার পজিশন ছিল তখন 12th পজিশন বুয়েটে। তো আমি চট্টগ্রামে বেড়াতে যাই রেজাল্ট হওয়ার পরে। বেড়াতে গিয়ে ওখানে আমার যারা ব্যাচমেট ছিল তারা তখনও 2-1 জন পাস করতে পারে নাই। দেখা করার পরে বললো যে চট্টগ্রামে শিক্ষক স্বল্পতা আছে, তুমি চাকরি করবা কিনা। তা আমি বললাম যে হ্যাঁ করবো। সে আমাকে নিয়ে গেলো প্রিন্সিপালের বাসায়। প্রিন্সিপাল আমাকে দেখে বললো যে তুমি সত্যি মাস্টারি করবা? আমি চেষ্টা করি, বসে তো আছি। তখন উনি বললেন কালকে 10টার সময় আসো। আমি 10টার সময় দেখি যে বিরাট আয়োজন, সমস্ত ডিন এবং সমস্ত হেড অফ দি ডিপার্টমেন্ট নিয়ে উনি ইন্টারভিউ আয়োজন করেছেন। এবং আমি দেখলাম যে আমি তখন প্রস্তুতি নিয়ে যাইনি। আপনি জানেন তো ইঞ্জিনিয়ারিং পড়াটা বেশ কঠিন। জি জি। প্রস্তুতি ছাড়াই ওখানে আমাকে পরীক্ষা দিতে হলো। এবং পরীক্ষা প্রায় আমি একাই তখন পরীক্ষা দিয়েছিলাম এবং ওই তারা আমাকে পরীক্ষা নিল, প্রায় 2 ঘন্টার মতো পরীক্ষা নিল।
পরীক্ষা নেওয়ার পর বললো যে আপনি একটু বসেন, আধা ঘন্টা একটু বসেন। টেলিকম খাতের সঙ্গে কিভাবে জড়িয়ে গেলেন? আসলে আমার ইউনিভার্সিটি লাইফে আমার একটা যেটা প্র্যাকটিক্যাল বলা একটা সেশন, যেটা নাকি 4th ইয়ারে নিতে হয়, সেখানে আমি টেলিকম সাবজেক্ট আমি বেছে নিয়েছিলাম। আমার যেটা থিসিস ছিল সেটাও আমি টেলিকমিউনিকেশন নিয়েছিলাম। তখন বুয়েটের একটা এক্সিস্টিং পিএবিএক্স ছিল, সেই পিএবিএক্সটা বহুদিন যাবত চলার পর বন্ধ ছিল। তা আমার এটা হইলো যে ওইটা চালু করা, ওই পিএবিএক্সটা আবার চালু করা এবং ওইটা দিয়ে সবাইকে সার্ভিস দেওয়া, এবং এটা আমি সচল করতে সক্ষম হয়েছিলাম। এবং ওই সার্ভিসে বহুদিন বুয়েট সেটা নিয়েছিল, ওই পিএবিএক্সের ইয়েটা। তখন তো এই টেলিকমিউনিকেশনের প্রতি আমার একটা আগ্রহ সবসময় ছিল। তো এটা কেন মনে হয়েছিল যে টেলিকম খাত সামনের দিনগুলোতে আসলে নেতৃত্ব দেবে, এরকম কি কোনো মানসিকতা কাজ করেছে আপনার মধ্যে? আসলে অবশ্যই আপনার মনে করেন যে ইনফরমেশন, আপনার যোগাযোগ ছাড়া তো কোনো কিছু হয় না। আপনি যে কোনো জিনিসই আপনি জানতে চান, যত কুইক যোগাযোগ করতে পারবেন ততই আপনার নিজের উন্নতি, দেশের উন্নতি, সমাজের উন্নতি, সেই জিনিসটা কিন্তু সবসময় আসে। সেই যোগাযোগ ব্যবস্থা যাতে সঠিক করা যায়, যাতে ইজি মানুষ পেতে পারে, তখনই আমরা বুয়েটে আমরা বিভিন্ন জার্নাল পড়তাম। আমাদের লাইব্রেরিতে খুব রিসোর্সফুল লাইব্রেরি ছিল বুয়েটে, এবং লাইব্রেরিতে আমরা দেশে বিদেশের, তখন বিশেষ করে অস্ট্রেলিয়ান ম্যাগাজিনগুলি আমি দেখেছি যে তখন অস্ট্রেলিয়ান তারা খুব টেলিকমিউনিকেশনে এগিয়ে ছিল আর কি। তারপরে বাংলাদেশে তখন আমরা দেখলাম যে তখন জার্মান টেকনোলজি এখানে একমাত্র বিটিটিভি তখন করতো, জার্মানি ইএমডি এখানে চলতো। ওইগুলো লেখাপড়া করতে করতে আমার এই দিকেটা, আমার দিকে প্রচণ্ড টান বেড়ে গেল আর কি। তখন তো শুধু বাংলাদেশের সরকারি যে টেলিকম প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকম যেটা বিটিটিভি হ্যাঁ, তৎকালীন, ওর বাইরে কিন্তু আর কিছু ছিল আর না। কিছু ছিল না তখন। তখন আপনাদের কি মনে হলো যে এই একটা মাত্র খাতকে সামনে রেখে আপনার চাকরির যে নিশ্চয়তা বা পোটেনশিয়ালিটি, সেটা আপনি কতটুকু প্রতিষ্ঠা করতে পারবেন, এরকম কি কোনো আশঙ্কা ছিল বা সম্ভাবনাটাকে কিভাবে আপনারা তখন ধারণ আমি করেছিলেন? আসলে কোনো সময় আশঙ্কাই করিনি, কারণ আমার ধারণা ছিল যে যদি আমি সংগ্রাম করে যাই, আমার ইচ্ছাতে আমি দৃঢ় থাকতে পারি, তাহলে সেখানে আমি অবশ্যই চান্স পাবো। এই দৃঢ়তার জন্যে আমি ওয়েট করতেছিলাম কখন এরা টেলিকমিউনিকেশনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেয়। তার আগেই তো আমি আগেই বললাম যে আমি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখন যেটা আছে, পরবর্তীতে আপনি টেলিকম সেক্টরে মানে বিটিটিভিতে যোগ দিলাম। তো বিটিটিভিতে যোগ দিয়ে আপনার তো দেখা যাচ্ছে 30 ইয়ার্সেরও বেশি আপনি কিন্তু আপনার কেরিয়ার শুধু টেলিকম খাতে। জি জি। তো এই বর্ণাঢ্য সময়ে আপনি টেলিকম খাতটাকে কিভাবে দেখেছেন? আসলে আপনি যা চেয়েছিলেন, আপনি কি সেই চাওয়াটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন কিনা, বা আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা এই সেক্টরে বিটিটিভি আসার? থাকতে আমি একটা আমরা করতাম, আমরা সবসময় দেখেছি যে বিটিটিভি একমাত্র তখন সার্ভিস প্রোভাইড করতেছিল অনলি ল্যান্ড ফোন, এবং সাথে সাথে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন, যেটা এখন যেটা আইজিডাব্লিউ, তখন আইজিডাব্লিউ ছিল না, এটা বলা হয়তো আইটিএক্স, এর মাধ্যমে তারা বিদেশের সাথে সার্ভিসটা প্রদান করতো। কিন্তু সেটা কিন্তু সাফিসিয়েন্ট ছিল না। আপনি 0.34% পিপুলের কাছে এইটা যেতে পারতো। আপনারা জানেন যে ল্যান্ড ওয়্যার যেটা, মানে সেটা তো আপনি ফিক্সড টেলিফোন, আপনাকে কেবল নিয়ে প্রতিটা বাসায় বাসায় নিতে হতো। এটা কোনোদিনই আপনি সর্বোচ্চ দেওয়া সম্ভব না। একটা শহরের কিছু লোক এইটা পেত। তখন আমি এটা চিন্তা করছিলাম, এর ভিতরে আপনার 90s পরে আপনার আমাদের মোবাইল ফোন এইটা কিন্তু আসলো 90s পরে। তখন এই টাইমে আমরা চেষ্টা করতেছিলাম যে কী করে মোবাইলের দিকে মানুষ যেতে পারে এটার জন্য। তখন আমি একটা ট্রেনিং গিয়েছিলাম আপনার থাইল্যান্ডে। ওখানে জাপানের একজন শিক্ষক, জাপানে যারা নাকি প্রথম এইটা আপনার আবিষ্কার করলো, ওরা যারা চালু করলো, তারা সেখানকার একজন শিক্ষক, যিনি অথারো সেই বই আর কি, উনি আমাদের লেকচার নিতে আসলেন। জি, জনাব মুজিবুর রহমান, আমরা এই আলোচনায় আবার আসবো। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও কথা হবে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুজিবুর রহমান। জনাব রহমান, আমরা টেলিকম সেক্টরের যে প্রবৃদ্ধি, এইসব বিষয় নিয়ে কথা বলছিলাম। তো আমরা দেখছি যে বর্তমান সময় টেলিকম সেক্টর একটা বলা যায় যে একটা ভালো অবস্থান তৈরি করেছে, বিশেষ করে বেসরকারি যে কোম্পানিগুলো আসার পরে টেলিকম সেক্টর একটা শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তো আপনি তো দীর্ঘদিন এই সেক্টরের সঙ্গে জড়িত ছিলেন। তো আপনার কি মনে হয় বর্তমানে এই সেক্টরটা কতটুকু আসলে পরিণত হলো?
আপনার এর আগে আমি যে কথাটা বলতেছিলাম বিরতির আগে, যে জাপানি যে প্রশিক্ষক যিনি ছিলেন, ওনার ক্লাস নেওয়ার পর ওনার কাছে আমি কিছু তথ্য ছিলাম জি যে বাংলাদেশে এটা সম্ভব কিনা মোবাইল টেলিফোন। উনি আমাদের তখন পার ক্যাপিটে ইনকাম কত, মানুষ কত ডলার খরচ করতে পারবে, এইগুলো জাস্ট একটা নিলেন, পর্যবেক্ষণ জানার পর্যবেক্ষণ জন্য। করলেন। তো তখন উনি বললেন যে না, বাংলাদেশে এখনো ফিজিবল না। এটা আমি 90-91 কথা বলছি। আচ্ছা। তো আমি তারপরে ঢাকায় এসে আমি একটা পেপার প্রেজেন্ট করলাম যে এটা পসিবল। বাংলাদেশের মানুষ যেভাবে যে ইনফরমেশন টেকনোলজি পড়ে যতটা আগ্রহী, যত কথাবার্তা বলছে, ভাবের আদান প্রদান করে, আমাদের যে সামাজিক যে বন্ধন, এটার জন্য কিন্তু মানুষ এটা করবে, ব্যবহার এটার উপর করবে, ডিপেন্ডেন্ট হবে। এরপরে দেখা গেলো বেশ কিছু লিবারেশন করার পরে বেশ কয়েকটা কোম্পানি বাংলাদেশে আসলো। আমি তখন বেশ কয়েকটা আর্টিকেল লিখি। আমি তখন ওয়ার্ল্ড টেলিকম ডেতে আমি একটা জার্নাল বের হয় বিটিটিভি থেকে, টেলিটেক নামে, সেখানে একটা জার্নাল দিলাম। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জার্নালে আমি কয়েকটা আর্টিকেল লিখলাম। এবং তখন যারা আমাদের বিটিটিভি রিটায়ার্ড পার্সন অনেকে কিন্তু আমার আর্টিকেল পড়ে পড়ে পরীক্ষা দিয়ে তখন সেই সমস্ত কোম্পানিতে জয়েন করেছে। এবং এই সময় এরই মধ্যে তো অনেক সময়ই চলে গেছে, অনেক সময় চলে গেছে। এর মধ্যে এই সেক্টরটা আসলে কতটুকু পরিণত হলো? এখন আমি যেটা বলি, আপনারা জানেন যে বর্তমানে প্রায় 11 কোটি লোক বাংলাদেশের আপনার মোবাইল ফোন ইউজ করছে। এটা কিন্তু বিরাট একটা অর্জন। প্রায় 70 টেলি ডেনসিটি প্রায় 70-এর উপরে। আপনার মনে করেন যে একটা দেশের আর্থসামাজিক অবস্থা, আপনার জিডিপি যদি উন্নতি হয়, এটা কিন্তু ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন আপনার এই মোবাইল ডেনসিটির উপর নির্ভর করে। এবং এর সাথে আমাদের যে ইন্টারনেট ইউজার, ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজার, এটার প্রায় 3.5 কোটি। আপনি 4-5 বছর আগেও এটার খুব অল্প লোক এটা ব্যবহার করতো। এবং এই যে একটা বিরাট একটা উত্থান হলো, আমাদের দেখেন জিডিপি কিন্তু অনেক বেড়ে গেছে। এই বেড়ে যাওয়াটা কারণটা কিন্তু এই টেলিডেন্সিটি, এটা বড় অবদান। এবং আজকে দেখেন যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো আমরা এখন ওয়ার্ল্ডের সেকেন্ড লিড, আমাদের চায়নার পরেই। আমি মনে করি এখন যে আমাদের যারা আউটসোর্সিং করছে আইটির উপরে, তারা কিন্তু এখন খুব ভালো একটা সুযোগ পেয়ে গেল। এই সুযোগ পাওয়ার জন্য কি এখন তারা যে কোনো জায়গা থেকে, যেখানে 3G এনাবল সার্ভিস আছে, সেখান থেকে কিন্তু তারা এই আউটসোর্সিংয়ের কাজগুলি করতে পারবে। যার জন্য আপনার সামাজিক যে আর্থসামাজিক যে উন্নতি, সেই জিনিসটা অনেক উন্নত হলো এবং আমাদের বেকারত্ব দ্রুত হ্রাস পেয়ে যাবে। তো অর্থনীতিতে সরাসরি যদি বলি আমরা, আসলে মোটা দাগে কীরকম অবদান রাখছে? বিশেষ করে রেভিনিউতে কি অবদান রাখছে, আপনার কর্মসংস্থানে কি অবদান রাখছে? কর্মসংস্থান আপনারা দেখেন এখন বাংলাদেশের যে কটা 6টা মোবাইল এই আছে কোম্পানি আছে, এই কোম্পানিতে বেশ আপনার প্রচুর লোক কাজ করছে, নাম্বার 1। 2 নম্বর, এই ইনকামের আপনার পার্সেন্টেজ সরকারের কাছে জমা হয় বিটিআরসির কাছে, আপনার রেভিনিউ শেয়ারিং হিসাবে। সেখানে একটা বিরাট হচ্ছে, মানে প্রায় কয়েক হাজার কোটি টাকা আপনি প্রতি বছর এখানে আপনার আয় হচ্ছে, সরকারি কোষাগারে যাচ্ছে। সাথে সাথে আপনার বিনিয়োগ, মানে আপনার চাকরির যে সংস্থান, সেটা বেড়ে গেছে। এবং ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট যেটা আছে, এফডিআই যেটা, সে এফডিআই কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। কারণ কোম্পানিগুলো বেশিরভাগই কিন্তু আপনার বাইরের থেকে এখানে চালাচ্ছে। একমাত্র টেলিটকই একমাত্র আমাদের দেশীয় কোম্পানি যেটা এখানে 100% বাংলাদেশি টাকা ইনভেস্টমেন্ট, এবং এটার রিটার্নটাও আমাদের বাংলাদেশে এটা রয়ে যাচ্ছে। এবং এখানে আমাদের লোকজন রিসার্চ করার সুযোগ পাচ্ছে এবং আমাদের লোকগুলো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদের সাথে প্রতিযোগিতায় টিকে আছে। এবং এটা কিন্তু একটা ছোট্ট কথা না, এটা আমি মনে করি যে আমাদের জন্য এটা একটা বিরাট অর্জন। তো দেখেন যে বাংলাদেশে এই যে টেলিকম সেক্টরে আমরা বলছি যে একটা কনসিডারেবল জায়গায় কিন্তু গিয়েছে, আপনার টেলিটকের পাশাপাশি বেসরকারি অনেকগুলো কোম্পানি কিন্তু কাজ করছে এবং এর যে প্রবৃদ্ধি, নানামুখী প্রবৃদ্ধি কিন্তু আছে এবং অর্থনীতিতে অবদান রাখছে। কিন্তু তারপরেও কি আপনি কি বলবেন যে বিশ্বমানের যে জায়গাটা, বিশ্বে যেভাবে টেলিকম সেক্টর যেভাবে উন্নত হচ্ছে, প্রযুক্তি যেভাবে অ্যাডাপ্ট করছে, সেই দিক বিবেচনায় বাংলাদেশের টেলিকম সেক্টর কি বিশ্বমানের একটা জায়গায় পৌঁছতে পেরেছে? বাংলাদেশ আমি মনে করি বিশ্বমানের পৌঁছে গেছে। বাংলাদেশের যে টেকনোলজি এখন আছে, ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজি বাংলাদেশে ইতিমধ্যে এসে গেছে। কোনো জায়গায় আপনার মোবাইলের 4th প্রজন্ম যেটা LTE বলে, সেটা চালু হয়েছে, সেটা কিন্তু বাইরে অতটা পপুলার এখনও হতে পারে নাই। ওটার অনলি আপনার ডাটা নির্ভর,
ওটা ভয়েস কোয়ালিটি এখনও ওরকম ভালো হয় নাই। যার জন্য 3G যেটা আপনার যে টেকনোলজি, এটা যদি বাংলাদেশে এখন আপনি মনে করেন আরও বেশ কয়েকটা প্রাইভেট কোম্পানি টেলিটক 1 বছর যাবত এটা দিচ্ছে, ইতিমধ্যে এটা বেশ আপনারা জানেন যে এটা সারা পড়ে গেছে সারা বাংলাদেশে। এটা একটা বিরাট অর্জন আমি মনে করি। সুতরাং এই অর্জনের জন্যে আমরা এটাকে যদি ধারণ করে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের যে হঠাৎ করে দেখবেন যে আমাদের জিডিপির রেটটা আরও বেড়ে গেছে। কারণ ইতিমধ্যে যারা বিজনেস প্রসেস আউটসোর্সিং করছে, যে সমস্ত ছেলেমেয়েরা আইটিতে যারা লেখাপড়া করেছে, খুব বেশি কিন্তু পড়ালেখার দরকার নাই। আমরা ইন্টারমিডিয়েট পর একটা ট্রেনিং দিয়ে তারা কিন্তু কিছু সফটওয়্যার বিজনেস, কিছু আপনার আইটির বিভিন্ন জায়গায় তথ্য নিচ্ছে আবার দিচ্ছে, কোনো কোনো জায়গায় আপনার মিটিংয়ের মাইনাস পর্যন্ত এখান থেকে লিখে চলে যাচ্ছে, মিটিং হচ্ছে অন্য জায়গায়, এখান থেকে ঢাকা থেকে মাইনাস তৈরি করে আবার যাচ্ছে। এই যে নানামুখী যে কাজগুলো, তারপরে এই কাজগুলো কিন্তু এখনো আমাদের এখন করতে পারছে। দেখা যাচ্ছে যে আপনার বেসরকারি প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এই যে টেকনোলজি বেশিরভাগই ব্যবহার করছে। অনেক প্রতিষ্ঠান এখনই আসলে এই যে পেপারলেস অফিস করেছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো সেভাবে এগিয়ে আসছে না প্রযুক্তি ব্যবহারে। এইটা আমি টেলিটক বাংলাদেশ লিমিটেড আমরা কিন্তু এদিকে খুব অগ্রসর হয়ে গেছি। আপনাদের তো অনেকগুলো সার্ভিস, যে আমাদের বেশ কিছু সার্ভিস, আমরা শুধু নিজেদের সার্ভিস না, আমরা অন্যদের সার্ভিস আমরা পেপারলেস করে দিয়েছি। আপনি মনে করেন যে আমরা যে ভর্তি প্রসেস যেটা, আমরা প্রায় 610টা ইউনিভার্সিটি, কলেজ, এদের ভর্তি প্রক্রিয়া কিন্তু আমরা করি। আপনারা জানেন যে 1 টন কাগজের জন্য 17টা গাছ লাগে। এই যে 610টা ইউনিভার্সিটি এবং কলেজের যে ভর্তি প্রসেসটা, এই প্রসেসে তো কিন্তু সব অনলাইনে হচ্ছে। তারা অনলাইন টাকা জমা দিচ্ছে, আমাদের এখানে টাকাটা জমা হচ্ছে। আমরা অ্যাট দি এন্ড অফ দি পিরিয়ড আমরা ওই টাকাটা আবার সেই ইউনিভার্সিটি কিংবা কলেজে পাঠিয়ে দিচ্ছি, এবং তাদের লিস্ট সহ সেটাও আপনার অনলাইনে চলে যাচ্ছে। সুতরাং এখানে কত লোকবল আপনার সাশ্রয় হচ্ছে, কত পেপার আপনার সাশ্রয় হচ্ছে। এই যে জিনিসটা, সেটা কিন্তু আমরা করতে সক্ষম হয়েছি। আজকে আপনি যেটা বললেন যে এটার আমরা যেটা টেলিটক করেছি, আমাদের কিন্তু সব কিন্তু প্রত্যেকটা অফিসারের কাছে কিন্তু একটা ল্যাপটপ আছে, এবং আমরা ল্যাপটপের সাথে কিন্তু সমস্ত কাজ করি। শুধু ফাইনাল কপিটা আমরা আমাদের ইসে রাখতে হয়, কারণ আমাদের অডিট আছে, আমাদের বিভিন্ন জিনিস আছে। আপনি তো কাজ করছেন দীর্ঘদিন, এই পেশার সঙ্গে আছেন, এই খাতের সঙ্গে আছেন। তো এই মুহূর্তে যদি বলেন যে বাংলাদেশের যে টেলিকম সেক্টর, এর মেজর চ্যালেঞ্জগুলো কি কি? আসলে ধরেন আরো তো পারফেকশনের তো শেষ নেই, ভালো করার তো কোনো শেষ নেই, এটাকে আরো স্মুথ করা, দক্ষ করা, সেদিক থেকে কি চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করছে? আমাদের কিছু কিছু চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, কারণ আমাদের এখনো যে আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে কম ট্যারিফ, কিন্তু আমাদের যেটা আছে সবচেয়ে কম, কিন্তু আমাদের ট্যাক্স রেট যেটা, সেটা কিন্তু আবার হাইয়েস্ট। সেজন্য ওই ট্যাক্সের যে ভেরিয়েটটা, সেটা একটু কমাতে হবে। মানে ভ্যালু এডিশন ট্যাক্স যেটা বলছেন, ভ্যালু এডিশন ট্যাক্স ছাড়াও আপনার যে ইম্পোর্ট ট্যাক্স যেগুলো হয়, তারপর আপনারা আমাদের ইকুইপমেন্টসের যে ট্যাক্স আছে, তারপর আপনার রেভিনিউ শেয়ারিং এর উপর যে ট্যাক্সগুলো আছে, তো এই সবগুলো জিনিস কিন্তু আমরা যে দেখছি যে আমাদের সার্ক কান্ট্রিজ এবং অন্যান্য কান্ট্রিজে সেটা একটু বেশি। এটাকে ইতিমধ্যে কমানো হয়েছে। যেমন আপনি মনে করেন আমরা সিম বিক্রি করলে আগে দেওয়া লাগতো 800 টাকা সরকারি, এখন সেটা কমায় এখন 300 টাকা করা হয়েছে। এবং এটাও যাতে কমে যায়, তখন কম্পিটিশনটা আরো বেড়ে যাবে, মানুষ আরো কম দামে সেবাটা পাবে। এবং সেই জিনিসটা কিন্তু এগুলোকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। এগুলো তো অবশ্যই চ্যালেঞ্জ আছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলাপ করব, একটা বিরতি নেব। প্রিয় দর্শক, ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকবে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুজিবুর রহমান। জনাব রহমান, আমরা এবার যদি টেলিটক প্রসঙ্গে আসি, বাংলাদেশে অনেকগুলো অপারেটর কিন্তু কাজ করছে বেসরকারি খাতে, একমাত্র সরকারি সংস্থাই হলো টেলিটক। তো টেলিটক কিভাবে তার কার্যক্রম শুরু করলো, এবং এর প্রবৃদ্ধিটাই বা কীরকম হচ্ছে, এবং আপনারা রাজস্বের দিক থেকে কন্ট্রিবিউট করছেন কেমন? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। টেলিটক যখন আসলো মার্কেটে, এটা আপনি জানেন যে আগে একটা টেলিফোন নিতে অনেক টাকা লাগতো। তো প্রায় 1 লক্ষ টাকা দিয়ে একটা টেলিফোন নিতে, মোবাইল ফোন নিতে হতো। আর এর চার্জ ছিল অনেক বেশি, আপনার আউটগোয়িং চার্জ এবং ইনকামিং চার্জ দুইটাই তখন ছিল। মানে আপনার টেলিফোন রিসিভ করাও মানুষ তখন ভয় পেত। সুতরাং এমন একটা জিনিস যখন হলো, তখন সরকার চিন্তা করলো যে একটা সরকারি একটা নিয়ন্ত্রণ এখানে থাকা দরকার, তাতে আপনার
কম্পিটিটিভনেসটা প্রাইজ যাতে মানুষ পেতে পারে। তারপরে দুর্গম যে সমস্ত এলাকা, সেই সমস্ত এলাকায় যারা নর্মালি যেতে চায় না, যাদের ব্যবসা সফল হয় না, সেই এলাকাগুলো আপনাকে যাতে নেটওয়ার্কে আওতায় আনা যায়, এই উদ্দেশ্যেই কিন্তু টেলিটকের জন্ম হয়। এবং জন্মলগ্ন থেকেই কিন্তু আমরা যখনই টেলিটক বাজারে আসলো, তখনই কিন্তু সাথে সাথে কিন্তু সব কোম্পানি তাদের দাম কমানো শুরু করে দিল। এবং আমরা প্রথমে শুরু করলাম যে কোনো ইনকামিং চার্জ থাকবে না, মানে মনোপলিটা ভেঙে দেওয়া হলো। এবং ইনকামিং চার্জটা কিন্তু তখন বন্ধ করলো প্রথমে টেলিটক, যার জন্য একটা বিরাট একটা কিন্তু সাড়া পড়ে গেল টেলিটকের সিম নেওয়ার জন্য। যদিও টেলিটক খুব সাধারণভাবে মাত্র সারা দেশে বিচ্ছিন্ন কয়েকটা জায়গা নিয়ে আপনি বিটিএস বসে শুরু করেছিল, যার জন্য পাবলিক কিন্তু ঝাঁপাই পড়লো টেলিটকের জন্য। এবং বিবিসি তখন বললো যে টেলিকম রাইট ইন বাংলাদেশ, এরকম একটা বিবিসি থেকে প্রচারও হয়েছিল। সুতরাং আপনি বুঝতে পারছেন যে মানুষ তখন টেলিটক কিন্তু নতুন একটা মেসেজ দিয়ে আসলো, যদিও তার সঙ্গতি তখন অত বেশি ছিল না, কিন্তু এটা আসার পরেই আপনি একটা বিরাট সাড়া পড়ে গেল। কিন্তু ওই হারে তখন বিনিয়োগ করতে না পারায় টেলিটক কিন্তু একটু পিছনে পড়ে গেল। এখনো তো আসলে যে অর্থে বেসরকারিগুলো এগিয়ে যাচ্ছে, টেলিটক কিন্তু সেই অর্থে ওইভাবে এগোতে পারছে না বলে কথা শোনা যাচ্ছে। এখন এটা কিন্তু কি আসলে বিনিয়োগ বাধা কিনা? বিনিয়োগটাই বাধা ছিল, মেইন বাধাটা ছিল বিনিয়োগে। এখানে মনে করেন যে কোম্পানি যে আইন আছে, কোম্পানি আইনে কিন্তু সরকার এখানে কোনো ফান্ড দিতে পারে না। কোম্পানি নিজস্ব আয় করতে হবে এবং তাদেরকে ব্যয় করতে হবে এবং প্রফিট করতে হবে। তো এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেল, যেহেতু ইনিশিয়াল বিনিয়োগটা খুব কম ছিল। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এরপরে তো সরকার আমাকে আর কোনো বিনিয়োগের জন্য টাকা দিচ্ছে না। সুতরাং আমাদেরকে এই আয় থেকে, এখান থেকে আয় করে আমাদেরকে আবার ব্যয় করে এখান থেকে ডেভেলপমেন্ট করতে হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এবং ইতিমধ্যে আমরা 2বার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছি ফ্রম আওয়ার ওন ফান্ড। আমাদের এটা বাংলাদেশে কিন্তু একটা বিরাট ব্যাপার যে কোনো সমস্ত কোম্পানি যেখানে নাকি সরকারি কোম্পানিগুলো যেখানে আপনার তেমন সাকসেস স্টোরি নাই, সেখানে কিন্তু টেলিটক বিরাট সাকসেস এটা দেখিয়ে আসছে। আমরা প্রথমে এটা 2.5 লক্ষের একটা প্রজেক্ট ছিল, সেখান থেকে আমরা প্রথমে তারপরে এটা প্রায় 10 লক্ষে উন্নতি করলাম, এরপরে আমরা প্রায় 29 লক্ষ এটা উন্নতি করলাম। এইটা ক্যাপাসিটি গ্রাহক না, আমার ক্যাপাসিটি উন্নত করলাম। এবং এই উন্নত করার জন্য সেটার কাজটা এখন প্রায় শেষ। এরপর আমরা থার্ড ফেজে আমরা জানেন যে এই যে 3G যে এটা ছিল, এটা আমরা চীন সরকারের কাছে আমরা একটা লোন পেয়েছি, যেটা নাকি এই মাননীয় অনুমোদন হয়েছে নাকি টাকা পেয়েছেন? আমরা অলরেডি সেটার যে কাজ চলছে, যে 3G সারা বাংলাদেশে একটা বিরাট একটা প্রায় 3,500 বিটিএস সেটে বসবে। এটা বসলে আমাদের আমরা আশা করতেছি আগামী জুন জুলাই পর্যন্ত আমাদের এই প্রজেক্টটা প্রায় শেষ হয়ে যাবে। তখন কিন্তু আমার ক্যাপাসিটি প্রায় 1 কোটির কাছাকাছি 95 লক্ষ হয়ে যাবে। এবং তখন কিন্তু আমরা প্রায় সারা বাংলাদেশে অন্যান্য অপারেটরের মতো আমাদের নেটওয়ার্কটা তখন বিস্তৃতি লাভ করবে। এবং এখনো ইতিমধ্যেই বিভিন্ন ডিস্ট্রিক্ট শহরে এখন তো ওইভাবে আসলে নেটওয়ার্কটা পাওয়া যাচ্ছে না। আপনারা তো চিটাগাং, ঢাকা এবং আর কয়েকটা হয়তো বড় জেলা বা বিভাগে চালু করেছেন, কিন্তু মাস শহরগুলোতে কিন্তু আমরা সমস্ত জেলা শহরে এখন কাজ চলছে, সমস্ত জায়গায় চলছে, কিছু কিছু করে উঠছে, আবার কিছু উঠবে। প্রতিদিনই আমার কিছু কিছু বিটিএস বাড়তেছে। আপনার 1 মাস আগের টেলিটক আর 1 মাস পরের টেলিটকের কিন্তু অনেক ব্যবধান হয়ে যাচ্ছে, কারণ প্রতি মাসে আমার 50 থেকে 60টা নতুন বিটিএস উঠছে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এই গতি কিন্তু কম না। আমরা এই বর্তমানে যে অবস্থা, দেশের যে অবস্থা, এর ভিতরে কিন্তু আমাদের বিটিএস উঠছে, আমরা কিন্তু থেমে নেই। নেটওয়ার্ক নিয়ে দর্শক মানে যারা ইউজার আছে তাদের একটা কিন্তু অভিযোগ আছে যে নেটওয়ার্ক অনেক সময় পাওয়া যাচ্ছে না, এই আছে এই নাই এরকম হচ্ছে। এইটা সম্পর্কে এটা কেন হচ্ছে আসলে আপনার মনে করেন যে এটা তো একটা জটিল টেকনোলজি। এই জটিল টেকনোলজি এটা হয় অনেক সময় যে নতুন আমার আদার অপারেটরস তারা যখন আপনার একটা নতুন বিটিএস বসায়, আশেপাশে অনেক সময় আপনার ফ্রিকোয়েন্সি ইন্টারফারেন্স হয়। তারপর আপনার হতে পারে যে আমার ট্রান্সমিশন অনেক সময় আপ ডাউন হতে পারে। বিভিন্ন রকমের আছে, এগুলো নিয়ে আমরা কাজ আমাদের চলছে। এবং এতে কিন্তু আগের তুলনায় কিন্তু আমরা এখন অনেক ইমপ্রুভ করেছি আমাদের এবং আমরা বেশ কিছু ইকুইপমেন্ট নিয়ে আসছি, যে ইকুইপমেন্ট দিয়ে আমরা অটোমেটিক আমরা ট্রেস করতে পারবো কোথায় আপনার দুর্বলতা নেটওয়ার্কের, কোন জায়গাটা আমরা ফল করতেছে, কোথায় আউট হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমরা এখন ঘরে বসে বসে আমরা এগুলো কিন্তু দেখতে পারবো। এবং এই প্রজেক্ট এটাও আমার দিন 15 ভিতরে আমরা চালু করে দিতে পারবো। এবং এটা চালু করলে এখন যে প্রবলেম কিছু কিছু জায়গায় আছে সেটাও কিন্তু ওভারকাম হয়ে যাবে। আর একটা জিনিস, বড় জিনিস সেটা হলো যে আমাদের ঢাকা শহর থেকে আপনি শুরু করেন এবং প্রত্যেকটা বিভাগীয় শহরে এখন কিন্তু আমাদের নেটওয়ার্ক কিন্তু অনেক শক্তিশালী। এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট শহরেও, নর্থ বেঙ্গলে যেমন আপনি মনে করেন যে রংপুর, দিনাজপুরের মতো জায়গায়ও কিন্তু টেলিটকের নেটওয়ার্ক কিন্তু এখন অত্যন্ত শক্তিশালী। কিন্তু মানুষ যারা ইউজার তারা তো বলছে যে আসলে টেলিটক পেরে উঠছে না,
বেসরকারিগুলোর সঙ্গে। আপনি এই এই এটা অভিব্যক্তিটাকে এটা তো কিভাবে অবশ্যই, দেখছেন? কারণ টেলিটক তো আপনি বুঝতেই পারছেন যে টেলিটকের বিনিয়োগটা কিন্তু একসাথে হচ্ছে না, আচ্ছা, আচ্ছা। এটা স্ক্যাটার্ড হয়ে আসতেছে। তো এবং আপনারা এই বিনিয়োগের জন্য গভর্নমেন্টের কাছে কখনো কি চেয়েছিলেন যে গভর্নমেন্ট সাপোর্ট? আমি তো বললাম যে এই যে চীন সরকারের কাছে যেটা হলো, আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী এটা নিজেই এটা উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং যার জন্য এই লোনটা আমরা পেতে এটা কি সক্ষম সাপ্লায়ার্স হয়েছিলাম। ক্রেডিট? এটা সাপ্লায়ার্স কিট, এটা এটা তো আমরা জানি যে অনেক শর্ত থাকে, সাপ্লায়ার্স ক্রেডিটে অনেক শর্ত তবু থাকে, এটা সফট কঠিন লোন শর্ত। ছিল, এটা তো সফট লোন ছিল, খুব লেস ইন্টারেস্টে এটা করা হয়েছে এবং অনেক কম্পিটিভ প্রাইসে আমরা এটা করতে পেরেছি এবং আমাদের যে কোয়ালিটি অফ ওয়ার্ক যেটা হচ্ছে এটা কিন্তু অত্যন্ত ভালো ওয়ার্ক হয়েছে এবং ইতিমধ্যেই দেশে কিন্তু এটার ব্যাপক সাড়া পড়ে গেছে। আপনাদের মনে করুন যে টেলিটকের 3G যেটা আমি আপনাকে যেটা বলি যে 15 দিনের ভিতরে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার বেড়ে গিয়েছিল এবং এটা কিন্তু একটা বিরাট হিস্টোরি। এটা সরকারি প্রতিষ্ঠান, স্টেট ওন কোম্পানি, যে এত শর্ট টাইমে যে এত গ্রাহক আকৃষ্ট করতে পারছে, এটা কিন্তু আমি মনে করি যে খুব যে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে, এটা কিন্তু একটা বড় কথা। এমনি আপনি দেশীয় সোর্স থেকে কি কোনো বিনিয়োগ পাচ্ছেন না আপনারা, বা মানে ঋণ পাচ্ছেন না দেশীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান? দেশীয় ব্যাংক থেকেও আমরা কিছু কিছু লোন বা নিচ্ছি, সিন্ডিকেশন লোন? সিন্ডিকেশন লোন চেষ্টা করছি এবং আমরা নতুন প্রজেক্ট যেগুলো আমরা হাতে নিচ্ছি এগুলো আমরা দেশীয় প্রতিষ্ঠান থেকে হয়তো কিছু আমরা নেওয়ার চিন্তা ভাবনা করছি এবং আমাদের ওন সোর্স থেকেও আমরা আপনারা জানেন যে ইতিপূর্বে যে দুইটা আমাদের যে ডেভেলপমেন্ট আমরা করেছি আমরা কিন্তু নিজের টাকা দিয়ে আমরা করেছি, আমরা ব্যাংক থেকেও লোন নিইনি, বাড়ি থেকেও আমরা কোনো সাহায্য নিইনি, একদম নিজের টাকায় দিয়ে আমরা করেছি। সুতরাং এই কারণে আমাদের একটু স্লো ডেভেলপমেন্ট হয়েছিল। এমনিতে আপনার ট্যারিফের দিক থেকে আপনারা কম্পিটিটিভ কিনা? আমাদের ট্যারিফ সবচেয়ে কম। আপনি বাজারে দেখেন যে অনেকের অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে এত বোনাস অত বোনাস, আপনি সব বোনাসের উপরে যারা নাকি আমাদের টেলিটক ইউজ করে, বিশেষ করে আমাদের একটা প্যাকেজ দিয়েছি ইয়ুথ প্যাকেজ, এটা কিন্তু ব্যাপক সাড়া পড়ছে। এবার এত কম খরচে আমরা দিয়েছি যে এটার কাছে আর কেউ আসতে পারবে না, যার জন্য বিভিন্ন কোম্পানি এখন বিভিন্ন রকম বোনাস দিয়ে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট তাদের অ্যাক্সেস করার চেষ্টা করতেছে। কিন্তু এখন তো মনে করেন যে সবাই তো জানে কার কি অবস্থা আছে, প্যাকেজটা দেখলেই তো বুঝতে পারবে যে তার কি অবস্থা। বিশেষ করে কিন্তু আরেকটা কিন্তু অভিযোগ আছে আপনাদের প্যাকেজ নিয়ে, বিশেষ করে আপনাদের যে প্যাকেজটা মান্থলি প্যাকেজ, সেটার মধ্যে বলা হচ্ছে যে 1 মাসের মধ্যে ইউজ করতে হবে। ধরেন যে 2 জিবি যেটা, এখন দেখা গেল কোনো কারণে সে 1 জিবি ইউজ করতে পারলো, আরেক জিবি ইউজ করতে পারলো না, কিন্তু সেটা পরবর্তী মাসের সঙ্গে কিন্তু যোগ হচ্ছে না, কিন্তু আদার অপারেটরসগুলো কিন্তু যোগ করে দিচ্ছে। তো এটা একটা অসন্তোষ আছে আমি গ্রাহকদের মধ্যে দেখেছি। এইটা কিভাবে কেন হচ্ছে? এটা কিন্তু যখন নাকি আপনার একটা অফার দেওয়া হয় যে প্যাকেজ অফার, প্যাকেজটা কিন্তু নির্দিষ্ট টাইমেই হয়, বুঝতে পারেন, আপনাকে এর জন্য অনেক ছাড় দেওয়া হয়, আপনি যখন বেশি ইউজও করেন তখনও কিন্তু আপনাকে ছাড় দেওয়া হচ্ছে। সুতরাং এই যে জিনিসটা আপনাদের দেশে যদি অন্য অপারেটর দিয়ে থাকে ওটা আমরা চেক করে দেখব, কিন্তু আমার মনে হয় আপনারা যেটা বলছেন এটা বোধহয় সঠিক না, কিন্তু আমাদের অফারই সবচেয়ে কম। অনেক গ্রাহকই বলে আর কি যে এই আমরা ওটা চেক করে দেবো, আমরা নিয়মিত আমরা যে অভিযোগ পাই সেটা কিন্তু আমরা চেক করে জনাব মুজিবুর রহমান, এই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করবো, একটা বিরতি নেব। প্রিয় দর্শক, এ পর্যায়ে ইসলামী ব্যাংক বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। জনাব রহমান, আমরা টেলিটকের নানা দিক নিয়ে কথা বলছিলাম। আমরা দেখছি যে টেলিটক, আপনি বলছেন ব্যাপক গ্রোথ হচ্ছে, ব্যাপক লাভ করছে, মুনাফাও করছে, কিন্তু আমরা দেখছি যে কর্পোরেট ট্যাক্স কিন্তু এখনো আওতায় আসছে না টেলিটক। কারণটা কি আসলে? আসলে আপনার জানেন যে টেলিটক যখন বিনিয়োগ করে তখন কিন্তু প্রফিটে থাকতে পারে না, যে কোনো কোম্পানি বিনিয়োগ পিরিয়ডটায় আপনার নেগেটিভ গ্রোথ হয়ে যায়। তো এটা যখন শুরু করলো 2005 সাল থেকে, প্রথম 8 সাল পর্যন্ত কিন্তু এটা নেগেটিভ মানে প্রফিটে যেতে পারে নাই। এরপর থেকে আমরা 2012-13 থেকে আমরা পজিটিভ দিকে যাওয়া শুরু করলাম। অপারেটিং প্রফিট, নেট প্রফিট করেছি আমরা 10-11-তে, এই 7 কোটি টাকার মতো আমরা নেট প্রফিট করেছি। আবার এই বছর আমরা যেটা অডিট চলছে, এটা অডিট কয়েকদিন শেষ হয়ে যাবে, এখানেও আমরা আশা করতেছি বেশ প্রফিট থাকবে, 40-50 কোটি টাকার মতো আমাদের প্রফিট, নেট প্রফিট থাকবে। অপারেটিং প্রফিট প্রায় 117 কোটি টাকা আমাদের হয়েছে। সুতরাং এই যেটা হয় যে কর্পোরেট ট্যাক্স দিতে হয় কিন্তু কিউমুলেটিভ প্রফিটের উপরে,
লসের উপরে। সেই স্টেজে মানে কিন্তু এখনো আমরা আসি অপারেটিং কস্টের বাইরে গিয়ে। জি, অপারেটিং কস্টের বাইরে গিয়ে সেটাই স্টেজে আসলে আমরা অবশ্যই তখন দেবো আর কি এটা। না, আপনাদের তো বেশ কয়েক বছর হলো, মানে মেইন প্রতিবন্ধকতা কোথায়, মানে লোকসানটা হচ্ছে কেন, মানে নেট প্রফিটের ক্ষেত্রে? আসলে নেট প্রফিটের জন্য ওই যে আপনারা যেটা বললাম যে এটা হলো ডেপ্রিসিয়েশন। আপনার টেলিকম ইকুইপমেন্ট আপনি জানেন যে আপনার ডেপ্রিসিয়েশন 5 বছরই ধরা হয়, ইনক্লুডিং অল এক্সপেন্ডিচার, ইনক্লুডিং তারপর আপনার ট্যাক্স আছে, ট্যাক্স আপনি দিতে হচ্ছে। তারপর বিটিআরসি আমাদের যেটা। যে বিটিএস, তারপর আমাকে যেখান থেকে আমি লোন নিয়েছি টাকা নিয়েছি সেখানে আবার পেয়েবল করা লাগতেছে এই বিভিন্ন কারণে। কিন্তু আপনারা ভিএটি দেন? জি হ্যাঁ, ভিএটি তো হ্যাঁ, সবই আপনাদের দেওয়া সিমের হচ্ছে। উপরে। হ্যাঁ, ব্যাট দিচ্ছি, তারপর সিমের উপর ট্যাক্স যেগুলো সবগুলো সব আমরা দিচ্ছি আর কি। এই কারণে আমাদের প্রথম যে এক বছর একটু নেগেটিভ হয়েছে, এখন কিন্তু আমরা প্রফিট দিকে যাচ্ছি। আশা করি আগামী 2-1 বছরের ভিতরে আমরা কর্পোরেট ট্যাক্স আমরা দিতে পারবো। আর এমনিতে শুল্ক ক্ষেত্র আমরা জেনেছি যে বেশ কয়েক বছর আগে, 1-1.5 বছর বা 2 বছর আগে বোধহয় আপনাদের ইকুইপমেন্ট ইম্পোর্টের ক্ষেত্রে বোধহয় একটা প্রবলেম হয়েছিল এবং শুল্ক বিভাগের সঙ্গে একটা কিন্তু ব্যাপক একটা দ্বন্দ্বেও জড়িয়ে গিয়েছিল টেলিটক। এই প্রবলেমটা কেন হয় আসলে? এটা এটা যে কোনো সময় হতে পারে, অনেক সময়, কারণ তারাও হয়তো অনেক সময় আমরা ইকুইপমেন্ট আনলাম, ইকুইপমেন্ট লিস্ট তারা অনেক সময় চেক করে দেখে, তাদের কোনো সন্দেহ হলে তারা দেখতে পারে, কারণ এটা তো আনে ভেন্ডাররা, এটা তো আমাদের কিছু করার নেই, তাই না? তখন আমরা হস্তক্ষেপ করে দেখলাম যে আমাদের বিটিআরসি সাহায্য নিয়ে করে দেখলাম যে ওটা তেমন কিছু আর প্রমাণ করতে পারে না, যে যা ছিল ওটা কিন্তু যেহেতু ভেন্ডারদের জিনিস, ভেন্ডাররা যখন আনে তখন আমাদের অর্ডার মতো তারা আনে কিনা এটা দেখার দায়িত্ব আমাদের এবং বিটিআরসি এবং দিয়ে। এখন যখন ওই তিনটা একসাথে দেখা গেল তখন জিনিসটা রিজলভ হয়ে গেল। আচ্ছা, এমনিতে টেলিটক আমরা জানি যে আপনারা বোধহয় বলেছিলেন যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হবেন, কিন্তু এখনো হচ্ছে না, বা কবে নাগাদ হতে পারেন পুঁজিবাজারে? আমরা পুঁজিবাজারে যে কোনো সময় আমরা চলে দিতে পারি, আমাদের কাজ চলছে, বেশ কিছু কাজ আমরা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি, আমাদের এখনো কাজ চলছে। আমরা যদি প্রফিট ঠিক মতো না আসে পুঁজিবাজারে দিয়ে তো মানুষ আকৃষ্ট হবে না। এখন যেহেতু প্রফিট আসছে সুতরাং আমরা মানুষকে এখন অ্যাট্রাক্টিভ করতে পারবো। আপনি যে হারে আমাদের গ্রোথ বেড়ে যাচ্ছে, আমাদের দেখেন মাত্র কয়েক মাস আগেও আমাদের সংখ্যা ছিল মাত্র 17 লক্ষ, এখন ইতিমধ্যেই আপনার 7-8 মাসের ভিতরেই আমাদের 25 লক্ষ ছেড়ে গেছে আমাদের গ্রাহক সংখ্যা। মানে আপনারা শীঘ্রই আসতে চাচ্ছেন? সুতরাং আমরা খুব শীঘ্রই, এখন যেহেতু মানুষের একটা সাড়া পড়ে গেছে টেলিটকের প্রতি, এমনিতে টেলিটকের পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদেরকে যদি অল্প কথায় বলেন আমাদের। টেলিটকের ভবিষ্যৎ কথা হলো টেলিটককে আমাদের এমন একটা অবস্থানে নিতে হবে যাতে টেলিটক সরকারি প্রতিষ্ঠান হিসেবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দেশের শীর্ষতম অবস্থানে যেতে পারে। এবং তার জন্য যে প্রয়োজন যে আমাদের অলওয়েজ লেটেস্ট টেকনোলজির সাথে আমাদের থাকতে হবে এবং সাবস্ক্রাইবারদের তাদের ডিমান্ড মতো তাদের সার্ভিস দিতে হবে, প্লাস আমার আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। এই জিনিসগুলোর প্রতি আমাদের আছে এবং সাবস্ক্রাইবার যে আমাদের হ্যান্ডলিং যে ক্যাপাসিটি সেটাও আমাদের অনেক বৃদ্ধি করতে হবে। আন্তর্জাতিক মানে যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার গ্রাহক আপনি ধরে রাখতে পারবেন না। এমনিতে সরকার থেকে আর কি নীতি সহায়তা আপনাদের দরকার? আমরা সরকারের কাছে আমরা যে সহায়তা চাই, সরকার যদি আমাদের ডেভেলপমেন্ট স্কিমে আমাদের যদি কিছু টাকা দিতে পারে তাহলে বিনিয়োগের জন্য, তাহলে আমরা হয়তো আরও দ্রুত এদিকে এগিয়ে যেতে পারবো। এমনি বিটিআরসির যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা আপনাদের এই যে মোবাইল অপারেটরদের বিজনেসের জন্য কতটুকু ফ্রেন্ডলি? আসলে বিটিআরসি তো আপনার রেগুলেটর এবং অপারেটরের দ্বন্দ্ব সবসময় কিছু না কিছু থাকে, তবে এটা বিটিআরসি এবং এই সাথে আমরা প্রায় প্রতি মাসেই আমরা বিটিআরসি চেয়ারম্যান মহোদয়ের সাথে বসি, আমাদের এমটপ একটা অর্গানাইজেশন আছে তাদের সাথেও বসি, বিভিন্ন হেড অফ দি ডিপার্টমেন্ট তাদের সাথেও বসি এবং যে প্রবলেমগুলো হয় আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি এবং ইতিমধ্যে অনেক সলভ হয়েছে। আপনারা জানেন যে অনেক আনরিজলভ যে প্রবলেমগুলো ছিল 3G অকশনের আগে সেগুলো কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সেগুলো সব সমাধান করা হয়েছে এবং ভবিষ্যতেও আমি মনে করি যেগুলো আছে আমাদের যে রেগুলেটর তারা অত্যন্ত ফ্রেন্ডলি কাজ করেন এবং আমরা তাদের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং তাতে হয়তো একটা হেলদি গ্রোথ হবে এবং সেটা কিন্তু বিটিআরসি সবসময় কিন্তু দেখে। বিটিআরসি কোনো সময় কিন্তু আমাদের সাথে নন কোঅপারেশনে যায় না এবং আমরাও তাদের সাথে কোনো সময় নন কোঅপারেশনে যাই না। আমরা মোটামুটি একটা ভালো একটা রিলেশনশিপ রেখে যখন একটা দ্বন্দ্ব এসে যায়, যখন একটা বোঝা যায় যে এই জিনিসটা ভুল হচ্ছে, আমরা সাথে সাথে আমরা বিটিআরসিকে জানাই এবং ওনারা তদনুযায়ী ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছেন বেশ কিছু ইয়ের উপরে। এখনও কিছু কিছু আনরিজলভড আছে, সেগুলো আমরা তাদেরকে জানাচ্ছি, তারা সেগুলো চেষ্টা করছে। জনাব মুজিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ টেলিটক নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শেষ করব
ইসলামিক টুয়ার্ডস গ্রোথ। দেখা হবে আগামী পর্বে একই সময়ে, হয়তো অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।